ভাবুন তো, একটা কোম্পানি একই বছরে একই রকম পারফর্ম করল, কিন্তু দুটো আলাদা অ্যাকাউন্টিং পদ্ধতি ব্যবহার করার কারণে তাদের লাভের হিসাবে আসমান জমিন ফারাক হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? আজ আমরা অ্যাকাউন্টিংয়ের এমনই দুটো পদ্ধতি নিয়ে কথা বলবো, যা একই ব্যবসার দুটো একেবারে ভিন্ন চিত্র আমাদের সামনে তুলে ধরতে পারে। তো চলুন পুরো ব্যাপারটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। প্রথমে আমরা খরচের একদম গোড়ার বিষয়গুলো বুঝব। এরপর আমরা দুটো পদ্ধতির সাথে পরিচিত হব, দেখব এদের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়। তারপর একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখব এগুলোর প্রয়োগ কেমন হয়। আর সবশেষে আমরা খুঁজে বের করব যে কেন লাভের হিসাবে এত বড় একটা তফাৎ তৈরি হচ্ছে। দেখুন, যে কোনো কস্টিং পদ্ধতি বুঝতে হলে সবার আগে জানতে হবে যে অ্যাকাউন্টিংয়ে খরচগুলোকে আসলে কিভাবে ভাগ করা হয়। তো আমাদের প্রথম পর্বের মূল ভিত্তি এটাই। এখানে আমরা পণ্য ব্যয় আর কালীন ব্যয় এই দুটো ধারণা একদম পরিষ্কার করে নেব। পণ্য ব্যয় বা প্রোডাক্ট কস্ট সোজা কথায় হলো সেই সব খরচ যা একটা পণ্য তৈরি করতে সরাসরি লাগে। যেমন ধরুন কাঁচামাল কেনা হলো বা কারখানা শ্রমিকদের মজুরি দেয়া হলো। এই খরচগুলো পণ্যের গায়ে লেগে থাকে, মানে পণ্যের দামের একটা অংশ হয়ে যায়। আর যতক্ষণ না পণ্যটা বিক্রি হচ্ছে ততক্ষণ এই খরচগুলো ইনভেন্টরিতে জমা থাকে। আর অন্যদিকে আছে কালীন ব্যয় বা পিরিয়ড কস্ট। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা সময়ের সাথে সম্পর্কিত, কোনো নির্দিষ্ট পণ্যের সাথে নয়। যেমন ধরুন অফিসের কর্মীদের বেতন বা মার্কেটিংয়ের খরচ। এই খরচগুলো যে মাসে বা বছরে হয় সেগুলোর হিসাবও তখনই করে ফেলা হয়, মানে আয়ের থেকে সরাসরি বাদ দেওয়া হয়। তাহলে মূল পার্থক্যটা কোথায় দাঁড়ালো? একদম সহজ করে বললে, পণ্য ব্যয় হলো জিনিস তৈরির খরচ যা ইনভেন্টরিতে জমা থাকে, আর কালীন ব্যয় হলো ব্যবসা চালানোর খরচ যা সাথে সাথেই খরচ হিসেবে দেখানো হয়। এই দুটো ভিত্তি বোঝা কিন্তু সামনে এগোনোর জন্য খুবই জরুরি। আচ্ছা, খরচের ভিত্তি তো বোঝা গেল। এবার চলুন আমাদের দ্বিতীয় পর্বে যাই। দুটি পদ্ধতি, কিন্তু লক্ষ্য একটাই, লাভের হিসাব করা। এখানে আমরা দেখব অ্যাবজর্পশন আর ভ্যারিয়েবল কস্টিং এই খরচগুলোকে কিভাবে কাজে লাগায়। প্রথমে আসি অ্যাবজর্পশন কস্টিংয়ের কথায়। এই পদ্ধতিতে উৎপাদনের সাথে জড়িত সব খরচকেই পণ্য ব্যয় হিসেবে ধরা হয়, মানে পরিবর্তনশীল খরচ তো বটেই, স্থির খরচগুলো। ভাবুন তো, কারখানার ভাড়ার মতো একটা স্থির খরচেরও একটা অংশ প্রত্যেকটা পণ্যের দামের সাথে জুড়ে দেওয়া হয়, যেন পণ্যটা ওই খরচের একটা অংশ শুষে নিচ্ছে। আর এর ঠিক উল্টোটা হল ভ্যারিয়েবল কস্টিং। এই পদ্ধতি বলে, না, শুধুমাত্র পরিবর্তনশীল খরচগুলোই পণ্যের ব্যয়। স্থির উৎপাদন খরচ, যেমন ওই যে কারখানার ভাড়া, ওগুলোকে পণ্যের অংশ হিসেবে ধরা হবে না। ওগুলো হলো কালীন ব্যয়, আর তাই যখন খরচটা হচ্ছে তখনই হিসাব থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, তাহলে দুটো আলাদা পদ্ধতির দরকারটা কি? কারণটা খুব মজার। অ্যাবজর্পশন কস্টিং লাগে বাইরের জগতের জন্য, মানে ইনভেস্টর বা ট্যাক্স অথরিটির কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য এটা বাধ্যতামূলক। আর ভ্যারিয়েবল কস্টিং ব্যবহার হয় কোম্পানির ভেতরের কাজের জন্য, মানে ম্যানেজারদের নিজেদের সিদ্ধান্ত নিতে এটা অনেক সাহায্য করে, কারণ এটা তাদের একটা পরিষ্কার চিত্র দেয়। তো এতক্ষণে আমরা যে আলোচনা করলাম তার থেকে একটা জিনিস পরিষ্কার, পুরো গল্পের মূল কেন্দ্রবিন্দুতে আছে একটাই খরচ, স্থির উৎপাদন ওভারহেড। আমাদের তৃতীয় পর্ব ঠিক এই ব্যাপারটাই আরও স্পষ্ট করে দেবে। তাহলে আসল প্রশ্নটা হলো, ঠিক কোন জায়গাটায় এসে এই দুটো পদ্ধতির পথ একদম আলাদা হয়ে যায়? এই টেবিলটা একটু খেয়াল করলেই পুরো রহস্যটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, কাঁচামাল, শ্রম, এমনকি পরিবর্তনশীল ওভারহেড, এর সবকিছু নিয়ে কিন্তু দুটো পদ্ধতির কোনো দ্বিমত নেই। ওরা একমত, কিন্তু ঝগড়াটা বাঁধে শুধু একটা জায়গায়, স্থির উৎপাদন ওভারহেড। অ্যাবজর্পশন কস্টিং বলে এটা পণ্যের খরচ, আর ভেরিয়েবল কস্টিং বলে না, এটা সময়ের খরচ। আর ঠিক এই একটা জায়গা থেকেই সব পার্থক্যের শুরু। আচ্ছা, তত্ত্ব তো অনেক হলো। চলুন এবার চতুর্থ পর্বে যাই আর বোল্টার কর্পোরেশনের একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখি যে এই ছোট্ট একটা পার্থক্য লাভের হিসাবে কতটা বড় প্রভাব ফেলতে পারে। তো সিনারিওটা এমন, বোল্টের কর্পোরেশন 1 বছরে 10,000 ইউনিট জিনিস বানিয়েছে আর বিক্রি করেছে 8,000 ইউনিট। প্রতিটা ইউনিট বানাতে তাদের পরিবর্তনশীল খরচ হয় 20 টাকা, আর পুরো বছরের জন্য তাদের মোট স্থির উৎপাদন খরচ হল 1,20,000 টাকা।
এখন অ্যাবজর্পশন কস্টিং পদ্ধতিতে হিসাবটা কি হবে? ওই যে 1,20,000 টাকার স্থির খরচ, সেটাকে 10,000 ইউনিট দিয়ে ভাগ করলে প্রতি ইউনিটে পড়ে 12 টাকা। তাহলে 20 টাকা পরিবর্তনশীল খরচের সাথে এই 12 টাকা যোগ হয়ে প্রতিটা পণ্যের মোট খরচ দাঁড়ালো 32 টাকা। কিন্তু ভ্যারিয়েবল কস্টিংয়ের গল্পটা একদম আলাদা। সেখানে খরচ মাত্র 20 টাকা। কারণ তারা তো স্থির ওভারহেডকে পণ্যের খরচের মধ্যে ধরে না। সিম্পল। আর এই খরচের পার্থক্যের ফলাফলটা কি দাঁড়ালো? এবার দেখুন আসল চমকটা। অ্যাবজর্পশন কস্টিং অনুযায়ী কোম্পানির লাভ হয়েছে 42,000 টাকা, আর ভেরিয়েবল কস্টিং বলছে লাভ মাত্র 18,000 টাকা। ভাবা যায়, একই কোম্পানির একই পারফরম্যান্স, অথচ লাভের হিসাবে দ্বিগুণেরও বেশি তফাৎ। এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন, তাই না? দুটোই যদি অ্যাকাউন্টিংয়ের স্বীকৃত পদ্ধতি হয়, তাহলে এই যে 24,000 টাকার একটা বিশাল পার্থক্য, এটা আসছে কোথা থেকে? চলুন আমাদের শেষ পর্বে এই রহস্যের সমাধান করা যাক। এর উত্তরটা আসলে খুব সোজা, আর সেটা লুকিয়ে আছে কোম্পানির গুদামে, মানে যে পণ্যগুলো বিক্রি হয়নি সেগুলোর মধ্যেই। ব্যাপারটা একটু ভেঙে বলি। বোল্টার কর্পোরেশনের 2,000 ইউনিট পণ্য তো বিক্রি হয়নি, তাই না? অ্যাবজর্পশন পদ্ধতিতে মনে আছে তো, প্রত্যেকটা পণ্যের খরচের সাথে 12 টাকা করে স্থির খরচ যোগ করা হয়েছিল। তার মানে ওই অবিকৃত 2,000 ইউনিটের সাথে মোট 24,000 টাকার স্থির খরচ আটকে আছে। অ্যাবজর্পশন কস্টিং এই টাকাটাকে ইনভেন্টরির অংশ হিসেবে একটা সম্পদ দেখাচ্ছে, কিন্তু ভেরিয়েবল কস্টিং কি করেছে? তারা পুরো স্থির খরচটাকেই ওই বছরের খরচ হিসেবে দেখিয়ে দিয়েছে। আর লাভের হিসেবে যে 24,000 টাকার পার্থক্য, সেটার আসল কারণও কিন্তু এটাই। এই টেবিলটা পুরো বিষয়টাকে একবারে চোখের সামনে নিয়ে আসবে। সহজ নিয়মটা হলো, যখন উৎপাদন আর বিক্রির সমান, তখন দুটো পদ্ধতির লাভও সমান, কোনো পার্থক্য নেই। যখন উৎপাদন বিক্রির চেয়ে বেশি হয়, তখন ইনভেন্টরি বেড়ে যায় আর অ্যাবজর্পশন কস্টিংয়ের লাভও বেশি দেখায়। আর যখন বিক্রি উৎপাদনের চেয়ে বেশি হয়, তখন ঠিক তার উল্টোটা হয়। এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকঅ্যাওয়ে। সব শেষে একটা প্রশ্ন দিয়ে শেষ করি। একটু ভাবুন তো, যদি কোনো ম্যানেজারের বোনাস কোম্পানির লাভের ওপর নির্ভর করে, তাহলে কি হতে পারে? তিনি কি অ্যাবজর্পশন কস্টিংয়ের সুযোগ নিয়ে শুধু লাভের অঙ্কটা কাগজে কলমে বড় দেখানোর জন্য প্রয়োজনের চেয়ে বেশি জিনিস বানানোর সিদ্ধান্ত নিতে পারেন? এই প্রশ্নটা কিন্তু আমাদের অ্যাকাউন্টিং এবং সত্যিকারের ব্যবসায়িক সিদ্ধান্তের মধ্যে যে একটা গভীর সম্পর্ক আছে, সেটা নিয়ে ভাবতে বাধ্য করে।